একটি মানুষও গৃহহীন থাকবে না বললেন প্রধানমন্ত্রী। উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখার অঙ্গীকার। করোনায় আরও 50 জনের মৃত্যু, শনাক্ত 3,319 জন। অনুমোদন পেল জনসনের টিকা। স্বাস্থ্য খাতে বরাদ্দ নিয়ে বিরোধী সংসদ সদস্যদের আপত্তি, টিকা ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার অভিযোগ। খালেদা জিয়ার 5 জন্মদিন নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের, মিথ্যাচার থেকে সরে আসার আহ্বান। এবং রাজধানীর আমিনবাজারে হচ্ছে বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র, প্রতিদিন উৎপাদনের লক্ষ্য 42 মেগাওয়াট। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনু বাজারে। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। সংবাদে আরও থাকছে, ধরায় আষাঢ়ের আগমনী বার্তা, বর্ষা বন্দনায় মহামারী মুক্তির গান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, দূর হবে দারিদ্র্য। গণভবনে এসএসএফ এর 35তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। এ সময় উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে দৃঢ় অঙ্গীকারের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 1986 সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের নিরাপত্তায় সদা সজাগ স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। অন্য দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ বিশেষ ব্যক্তিরা দেশে এলে দক্ষতার সাথে তাদের নিরাপত্তায় নিয়োজিত থাকে এসএসএফ। এ বাহিনীর 35তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফলতার পিছনেও আমাদের এসএসএফ এর অনেক অবদান রয়েছে। কর্তব্য পালনে তাদের সততা, দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 7ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত ব্যাপক কর্মসূচি নিই এবং সেখানে আমরা কয়েকজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানকে আমন্ত্রণ জানাই। এবং এই সময়টা একদিকে করোনা ভাইরাস, সেই স্বাস্থ্যবিধি মানা, অপরদিকে এই যে আমন্ত্রিত অতিথি এবং তাদের সফরসঙ্গী, তাদের নিরাপত্তা দেওয়া, এটা কঠিন দায়িত্ব। এসএসএফ অত্যন্ত দক্ষতার সাথে আমাদের আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। সব বাধা পেরিয়ে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। এ অগ্রযাত্রা ধরে রাখতে সবাইকে নিরলস কাজ করে যাবার আহ্বান জানান সরকার প্রধান। উন্নয়নশীলের মর্যাদা আমরা পেয়েছি, সেটাও আমাদের ধরে রাখা এবং এগিয়ে যাওয়া, এবং সেটা আমরা এগিয়ে যাচ্ছি। আজকে দারিদ্র্যের হার হ্রাস করা, এটা আমাদের একটা লক্ষ্য, যে বাংলাদেশে একটি মানুষ গৃহহারা থাকবে না। অনুষ্ঠানে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে প্রধানমন্ত্রীর হাতে 100টি গৃহহীন পরিবারের ঘর তৈরির জন্য 2 কোটি টাকার একটি ব্যাংক ড্রাফট তুলে দেন এসএসএফ এর মহাপরিচালক। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ 24 ঘন্টায় 50 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী, খুলনা বিভাগের সবচেয়ে বেশি মৃত্যু, শনাক্ত হয়েছে 3,319 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 14.27%। এদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে ষষ্ঠ টিকা হিসেবে দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল বেলজিয়ামের উৎপাদিত 1 ডোজের টিকা জনসন অ্যান্ড জনসন। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনায় বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। সীমান্ত এলাকা ছাড়িয়ে সংক্রমণ ছড়িয়ে পড়ছে অন্যান্য স্থানে। বাড়ছে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় কোভিড-19-এ আরও 50 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 13,222। 23,265 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 3,319। মোট শনাক্ত 8,33,291। নতুন 2,243 জন সহ সুস্থ হয়েছে 7,71,073। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 14.27%। সুস্থতার হার 92.53 এবং মৃত্যু 1.59%।
24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু রাজশাহী ও খুলনা বিভাগে 15 জন করে মারা গেছেন, আর ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 6 জন করে মৃত্যু হয়েছে। হাসপাতালেই মারা গেছেন 48 জন। এদিকে জনসন অ্যান্ড জনসনের 1 ডোজের করোনা টিকা জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বেলজিয়ামের প্রতিষ্ঠান জেনসেন এটি তৈরি করেছে। এটি দেশে অনুমোদনপ্রাপ্ত ষষ্ঠ টিকা। 18 বছর বা তার বেশি বয়সীরা নিতে পারবেন। 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে এই টিকা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে 24 ঘন্টায় আরও 12 জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় 4 জন, সাতক্ষীরায় 3 জন, যশোরে 3 জন, নওগাঁয় 2 ও ঠাকুরগাঁয়ে মারা গেছেন 1 জন। এদিকে বিভিন্ন জেলার বেশি সংক্রমিত এলাকায় লকডাউন চলছে, আর বিভিন্ন হাসপাতালে বাড়ানো হচ্ছে শয্যা সংখ্যা। প্রতিনিধিদের সহায়তায় বতনা জামানের রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় আরও 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 8 জন করোনা পজিটিভ ছিলেন, বাকিরা মারা যান উপসর্গ নিয়ে। তবে রাজশাহীতে 2 দিনে সংক্রমণ কমেছে 23.50%। শনাক্তের হার হয়েছে 30.17%। এদিকে চাপ সামলাতে রোগীর শারীরিক অবস্থা বুঝে ভর্তি নেওয়া হচ্ছে বলে জানান হাসপাতালের পরিচালক। আর চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন রোগীর স্বজনরা। পজিটিভ হলেই সবাইকে ভর্তি নেওয়া হচ্ছে না। আমরা বলছি যাদেরকে, কারণ তো বেডগুলো আমরা যতটা ভর্তি আছে আমি সবগুলোই ক্রিটিক্যাল রোগী, যাদের অক্সিজেন স্যাচুরেশন অক্সিজেনটা দরকার পড়ছে তাদেরকে আমরা ভর্তি করাচ্ছি। 24 ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 4 জনের মৃত্যু হয়েছে। 2 জনের বাড়ি খুলনায় ও 2 জন নড়াইলের। নাটোরে করোনায় আরও 2 জন মারা গেছেন। সংক্রমণের হার 19% বেড়ে হয়েছে 60%। এদিকে নাটোর ও সিংড়া পৌরসভায় দ্বিতীয় দফায় লকডাউন আরও 7 দিন বাড়ানো হয়েছে। নওগাঁয় ক্রমেই করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় শনাক্তের হার 26.41%। ঠাকুরগাঁও জেলায় 94 জনের নমুনা পরীক্ষা করে নতুন 43 জন শনাক্ত। আক্রান্তের হার 33.88%। মারা গেছেন 1 জন। 24 ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 3 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 48.92%। এদিকে হাসপাতালের করোনা ইউনিটে আরও 100 শয্যা বাড়ানো হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় 21 জুন পর্যন্ত দিনাজপুর সদর উপজেলায় লকডাউন দেয়া হয়েছে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় শুরু হয়েছে 14 দিনের লকডাউন। পুরো জেলায় শনাক্তের হার 47.16%। রত্না জামান, 21 টেলিভিশন। স্বাস্থ্য খাতের ব্যয় নিয়ে জাতীয় সংসদে আপত্তি তুলেছেন বিরোধী দলীয় সদস্যরা। আগের বরাদ্দ খরচ করতে না পারে মন্ত্রণালয়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। বাজেট আলোচনায় অংশ নিয়ে টিকাদানের গতি নিয়েও ক্ষোভ জানান তারা। টিকা ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার অভিযোগ এনে স্বাস্থ্য খাতে সুশাসন ফিরিয়ে আনার আহ্বান জানান বিরোধী এমপিরা। বাকিরা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে 2021-22 অর্থবছরের বাজেট সম্পর্কে আলোচনায় অংশ নেন সাংসদরা। সমালোচনা তো আসবেই। আলোচনায় জাতীয় পার্টি এবং বিএনপির সাংসদরা করোনা টিকা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ ব্যয় নিয়ে সমালোচনা করেন। প্রতি বছর স্বাস্থ্য ব্যয় মেটাতে দারিদ্র্যসীমার নিচে চলে যায় 66 লক্ষ মানুষ। মাননীয় স্পিকার, এদিকে চলতি অর্থবছরের প্রথম 10 মাসে সার্বিকভাবে এডিপির 49% বাস্তবায়িত হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগে এই হার মাত্র 25%। এই মহামারীর মধ্যে অপর্যাপ্ত বরাদ্দের অর্ধেকও খরচ করতে পারে না এই স্বাস্থ্য বিভাগ। মাননীয় অর্থমন্ত্রী তার বাজেটে বলেছেন তিনি 10 কোটি মানুষকে টিকা দিবেন এবং প্রতি মাসে 25 লাখ টিকা। মাননীয় স্পিকার, প্রতি মাসে যদি 25 লাখ টিকা দেওয়া হয় 6.5 বছর লাগবে 10 কোটি মানুষকে টিকা দিতে। শিক্ষা খাতে আরোপিত শুল্ক কমানোর প্রস্তাব এবং বাজেট বাস্তবায়নে সুশাসন প্রতিষ্ঠারও তাগিদ আসে আলোচনায়। স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, সামাজিক সুরক্ষা খাত, খাদ্য নিরাপত্তা খাত এবং ইন্টারনেটের ব্যবহারের খাতে মৌলিক অধিকার হিসেবে গ্রহণ করে এই ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তনের জন্য পদক্ষেপ দেওয়ার দরকার ছিল। টিকা নিয়ে তগলুকি কাণ্ড, সমন্বয়হীনতা বন্ধ করুন। দেশ শাসনেও সুশাসন দরকার, তেমনি বাজেট বাস্তবায়নেও সুশাসন দরকার। সংসদে উত্থাপিত বাজেটের সমালোচনার জবাব দেন সরকার দলীয় সাংসদ। অভিযোগ করেন সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধার পরেও বিষয়গুলোকে রাজনৈতিক ইস্যু করা হচ্ছে। বাজেট দেওয়া হয়েছে, কোথাও কিছু অসঙ্গতি থাকতে পারে, নিশ্চয়ই আলোচনায় সেটা আসবে। আমার দুঃখ খালি যে
একটা অ্যাপ্রিসিয়েশন শুনলাম না অপোজিশনে। ওরা নিজেরাই বলছেন ভালো চিকিৎসা, কোনো সন্দেহ নেই, দেশের সেরা এবং দেশের বাইরের সেরা কনসালটেন্টরাই তাকে দেখছেন। তারপরে শুধুমাত্র রাজনৈতিক কারণে ইস্যু করার চেষ্টা করেছে। অধিবেশনের শুরুতে কণ্ঠ ভোটে পাশ হয় হজ ও ওমরা ব্যবস্থাপনা বিল 2021। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 15 আগস্ট খালেদা জিয়ার জন্মদিন কিনা বিএনপির কাছে তার প্রমাণ চেয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খালেদা জিয়ার 5টি জন্মদিন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিন পালন করে রাজনীতিতে প্রতিহিংসা সৃষ্টি করেছে বিএনপি। রিয়াজ সুমনের রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্যপদ বিতরণ ও নবায়ন অনুষ্ঠান। দলের কেন্দ্রীয় নেতাদের সাথে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ ও বিতর্কিতদের ঠাঁই নেই। তাই দলে কোনো বিতর্কিত লোকদের সদস্যপদ না দেওয়ার নির্দেশ দেন ওবায়দুল কাদের। বিতর্কিত ব্যক্তি আগে হোক পরে হোক তাদের আওয়ামী লীগে থাকার কোনো অধিকার নেই। 15 আগস্ট খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন কিনা বিএনপির কাছে তার প্রমাণ চান ওবায়দুল কাদের। বলেন, এদিন জন্মদিন পালনই প্রমাণ করে বঙ্গবন্ধুর হত্যার সাথে বিএনপির প্রতিষ্ঠাতা জড়িত। মির্জা ফখরুল সাহেব, দয়া করে বলুন 5টি জন্মদিবস কেন? 2টি চুক্তি মেনে নিলাম, 5টি কেন এবং 15ই আগস্ট কেন? আপনাকে প্রমাণ করতে হবে 15ই আগস্ট বেগম জিয়ার জন্মদিবস। একই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন বিএনপির চোখে পড়ে না। মিথ্যা সমালোচনা করতেই দলটি ব্যস্ত সময় পার করছে বলেও মন্তব্য করেন তিনি। এখন ওই জামাত বিএনপি সুপরিকল্পিতভাবে স্বাধীনতার ইতিহাস শুধু বিকৃত করে না, তারা বাংলাদেশকে পাকিস্তানের একটি অঙ্গরাষ্ট্র কিংবা পাকিস্তানের একটি কনফেডারেশন করার জন্য নানান ষড়যন্ত্রে লিপ্ত। এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণই আওয়ামী লীগের শক্তি। শেখ হাসিনার সরকার জনগণের শক্তিতে বলীয়ান একটি সরকার। সেই কারণে জনগণ পরপর 3বার রায় দিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এ সময় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির 3টি গাছ লাগাতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ডক্টর হাসান মাহমুদ। একটি বনজ, একটি ফলজ। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। অফিস, দোকানপাট ও গৃহস্থালী বর্জ্যে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর আমিনবাজারে হতে যাচ্ছে দেশের প্রথম বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র। প্রতিদিন উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে 42.5 মেগাওয়াট। এজন্য প্রতিদিন দরকার হবে 3000 থেকে 3300 টন বর্জ্য। কাজটি শুরু হলে যেখানে সেখানে বর্জ্য পড়ে থাকবে না, পরিচ্ছন্ন নগরী হবে উত্তর সিটি। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। দোকানপাট, অফিস, আদালত ও বাসাবাড়ি থেকে প্রতিদিনই ফেলা হয় বর্জ্য। ছোট ছোট ভ্যানে তা সংগ্রহ করে জমা হচ্ছে এসটিসিতে। শুধু উত্তর সিটিতেই প্রতিদিন 2600 থেকে 3000 মেট্রিক টন বর্জ্য মেলে। প্রতিদিনের বর্জ্য ফেলা হচ্ছে আমিনবাজারের বিশাল ল্যান্ডফিল্ডে। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এখন থেকে আর মাথা ব্যথা নয়। এই আবর্জনাকেই এখন সম্পদে পরিণত করতে যাচ্ছে সিটি কর্পোরেশন। দেশের প্রথম বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র তৈরির পথে অনেকটাই এগিয়েছে ডিএনসিসি। বিদেশি কোম্পানির সাথে চুক্তিও হয়ে গেছে। চায়নার একটা কোম্পানি সিএমএসসির সাথে বিদ্যুৎ বিভাগ এবং আমাদের ডিএনসিসির একটি ত্রিপাক্ষিক চুক্তি আমরা করেছি। আমরা সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করব। আমরা একেবারেই চূড়ান্ত পর্যায়ে আছি এই প্রকল্পটা বাস্তবায়নের জন্য। 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন প্রয়োজন হবে প্রায় 3000 থেকে 3300 মেট্রিক টন বর্জ্য। 2400-2500 বা 2600 মেট্রিক টন বর্জ্য উৎপাদন করি ডেইলি। তো এইটা তো আপনার 3300 টন দিতে গেলে আবার যদি এটা সেগ্রিগেশন করি তাহলে আরও কমে যাবে। তাহলে আমাদেরকে আশেপাশে থেকে ময়লা টানতে হবে। উন্নত বিশ্বে বর্জ্য মানেই গোল্ড। সে পথে হাঁটতেই আধুনিক প্রযুক্তিতে বর্জ্য থেকে তেল, গ্যাস ও জৈব সার উৎপাদনের পরিকল্পনাও আছে উত্তর সিটির। বিশ্বের যে অন্যান্য দেশে যে টেকনোলজিগুলো এখন অ্যাডপ্ট করা হচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করছি। পরিকল্পনা বাস্তবায়ন হলে যেখানে সেখানে বর্জ্য পড়ে থাকবে না, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরীতে পরিণত হবে উত্তর সিটি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।
আষাঢ়ের প্রথম দিন আজ বাঙালির মননে রোমান্টিকতার সুর বেজেছে এই বর্ষায়। গ্রীষ্মের রুদ্র রুক্ষতাকে ধুয়ে প্রকৃতিতে স্নিগ্ধতায় ভরিয়ে দেওয়ার ঋতু বর্ষা। মহামারীর দিনে সীমিত পরিসরে রাজধানীর বর্ষা উৎসব আয়োজনের খবর জানাচ্ছেন মুশফিকা নাজনীন। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ হানিফ। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে জানি নে কিছুতে কেন যে মন লাগে না। আষাঢ়ের প্রথম দিনেই নগরে নামে ঝুম বৃষ্টি। রুক্ষ প্রকৃতিতে জাগে প্রাণের স্পন্দন। ফোটে কদম, কেয়া, চামেলি, কামিনী জুই। জলকণা ঝরঝর সবুজ পত্র পল্লব ছুঁয়ে। প্রকৃতি প্রেমিকদের মননে বর্ষা জাগায় অভিনব ব্যঞ্জনা। বর্ষা ভালোবেসে বরণ উৎসবে ছুটে আসেন নগরবাসী। করোনা মারির কালে এবার ছিল সীমিত আয়োজন। অনেকদিন পরে প্রথম বাইরের কোনো অনুষ্ঠানে গান গাইতে আসলাম, এটা আমার খুব উৎসাহের বিষয়। আমাদের পরের আবার প্রজন্ম আসবে, তাদেরকেও দিয়ে যাওয়া যে আমাদের সেই ষড়ঋতুর দেশ, প্রতিটা ঋতুকে যেন আমরা আহ্বান জানাতে পারি। আগামী বছর করোনা মহামারী মুক্ত হয়ে মুক্তভাবে আমরা বর্ষাকে আলিঙ্গন করে নিতে পারবো। বর্ষা কথন আয়োজকরা বলেন, নতুন প্রজন্মের জন্য প্রকৃতি বান্ধব পরিবেশ গড়ার প্রত্যয়ের কথা। কৃষকের চঞ্চল চোখ এই সময় অপেক্ষা করে থাকে বর্ষার জন্য। পত্রালি সবুজ হয় প্রকৃতির কাছে, আমরা প্রকৃতির কাছে আগামী প্রজন্মকে নিয়ে যেতে চাই। পাতা কাঁপে কাঁপে বন, আকাশেতে ঘন মেঘ উড়ে যায় অনুক্ষণ। গানে কবিতায় বর্ষা বন্দনায় ছিল মহামারীকাল উতরে যাবারও আকুতি। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। সংবাদে এই পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি। ফিরে এসে যা থাকছে। প্রত্যেককে 3টি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর। কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন। প্রতিদিনই ভাঙছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, প্রতিরোধে নেওয়া হচ্ছে পরিবেশ বান্ধব প্রকল্প। আমার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। সবুজ বাংলাকে আরো সবুজ করতে সবাইকে অন্তত 3টি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় একটি পলাশ ফুলের চারা রোপণ করেন তিনি। তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল রোপণ করেন একটি কুলের চারা। পরে আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পয়লা আষাঢ় আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন আমরা এই বৃক্ষরোপণ করি, এবং যেটা সবসময় উদ্যোগ নেয় বাংলাদেশ কৃষক লীগ। কৃষক লীগকে আন্তরিক ধন্যবাদ, এবং আমি আশা করি এবারেও আরও ব্যাপকভাবে বৃক্ষরোপণ হবে। আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ আরও সবুজ হোক, আরও সুন্দর হোক। মুজিব আদর্শে যারা বিশ্বাস করেন প্রত্যেকে অন্তত সবাইকে 3টে করে গাছ লাগানোর জন্য, একটা হচ্ছে বনজ, একটা ফলজ, একটা ভেষজ, সব প্রত্যেকে অন্তত এই গাছটা লাগাবেন। বাংলাদেশ এখন উন্নয়নের চোখ ধাঁধানো মডেল। উন্নয়নের এই অগ্রযাত্রায় রাজনৈতিক এবং অর্থনৈতিক সফলতার চিত্র বিশ্লেষণ করেছেন আন্তর্জাতিক অর্থ তহবিল IMF এর সাবেক অর্থনীতিবিদ অরবিন্দ সুব্রামানিয়াম। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ জার্নাল প্রজেক্ট সিন্ডিকেটের লেখা নিবন্ধে তিনি বলেন, বাংলাদেশ এখন ভারত এবং পাকিস্তানের জন্য মডেল হতে পারে। আর জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে প্রতিকূল পথ পাড়ি দিয়ে বাংলাদেশ এখন বিশ্বে অর্থনৈতিক উন্নয়ন উৎকর্ষের আদর্শ। প্রজেক্ট সিন্ডিকেট জার্নালে বিভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশের সফল অগ্রযাত্রার চিত্র ব্যাখ্যা করেন বিশিষ্ট অর্থনীতিবিদ অরবিন্দ সুব্রামানিয়াম। তিনি তার প্রবন্ধে বলেন, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহ অন্যান্য জরুরি নাগরিক সেবার খাতগুলো সরকার শুরু থেকেই
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর হাতে ছেড়ে দেয়। এতে বিদেশি সহায়তাও বাড়ে। স্বাভাবিকভাবে সরকারের ক্ষমতা হুমকির মুখে পড়ার কথা থাকলেও বাংলাদেশে তা হয়নি। একই ক্ষেত্রে সেখানে পাকিস্তান ব্যর্থ, ভারতের অবস্থান দোলাইমান। Need to be very carefully considered, maybe at the end of this year, whenever we think, the crisis is. রপ্তানি খাতের কথা তুলে ধরেন অর্থনীতিবিদ অরবিন্দ। বলেন, বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ। নারীর অংশগ্রহণ এবং উন্নত দেশের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার এখন বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। তবে অতিমাত্রায় এনজিও নির্ভরতায় রাষ্ট্র বহির্ভূত শক্তির রাজনীতিতে প্রবেশ করতে পারে বলে সতর্ক করেন তিনি। 1947-এ ধর্মীয় কারণে প্রথমে বৃহত্তর ভারত থেকে, পরে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিশ্বে উন্নয়নের মডেল বাংলাদেশের বর্তমান অবস্থানকে অবিশ্বাস্য মনে করছেন অর্থনীতিবিদ অরবিন্দ সুব্রামানিয়াম। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন। ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরিমণির মামলায় গ্রেফতার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রাজধানী বিমানবন্দর থানার মাদক মামলায় দুপুরে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। একই মামলার আসামি লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধার 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। সোমবার বিকেলে নাসির ও তার 4 সহযোগীকে 1000 ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একই দিন ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে নাসির ও তার সহযোগীদের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন চিত্রনায়িকা পরিমণি। রাজধানীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং রক কিং গ্রুপের 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। আজ শনির আখড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মদ, ইয়াবা, গাঁজা এবং ধারালো অস্ত্র জব্দ করে র্যাব। তাদের বিরুদ্ধে রয়েছে সাধারণ মানুষকে মারধর, ছিনতাই, মাদক সেবন আর বিক্রির মতো গুরুতর অভিযোগ। অপকর্মে জড়িত এই কিশোর গ্যাংয়ের 5 জনকে শনাক্ত করে র্যাব 3। পরে গ্রেফতার করা হয় তাদের। টিকটক, লাইকির মতো ডিজিটাল মাধ্যমেও সরব ছিল তারা। র্যাব 3 রাজধানীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে রক কিং গ্রুপের 5 জন সদস্যকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। দুপুরে রাজধানীর কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে 4 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে যুবলীগ। প্রতিটি জেলা উপজেলায় নেতাকর্মীদের গাছ লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় প্রত্যেককে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান পরশ। পরিবেশ রক্ষায় আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে প্রতিটা নেতাকর্মী অন্ততপক্ষে 3টা গাছ আমরা বৃক্ষরোপণ করব। গাছ বা বৃক্ষরোপণ করব, একটা দেশজ, ফলজ অথবা ভেষজ গাছ আমরা রোপণ করব। দেশীয় প্রযুক্তিতে রোবটস বানিয়ে আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেল মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ASTI এর শিক্ষার্থীরা। বিভিন্ন মহাদেশের 88 দলকে পেছনে ফেলে বাংলাদেশের দল মঙ্গলবারতা অর্জন করেছে প্রথম হবার সম্মান। আন্তর্জাতিক সাফল্যে মঙ্গলবারতা দলকে অভিনন্দন জানায় MSTI পরিবার। আরও জানাচ্ছেন মিনাল আদিবা। পাহাড়ি ও মরু অঞ্চলে উঁচু নিচু বন্ধুর পথ চলা, প্রাণের অস্তিত্ব মাটি, পাথর কিংবা উচ্চ বিকিরণের এলাকায় জটিল বস্তুর অনুসন্ধান। সারা বিশ্বেই জনপ্রিয় হয়ে উঠেছে রোবোটিক্সের ব্যবহার। মহাকাশ কিংবা যে কোনো সায়েন্স মিশনের সূক্ষ্ম কাজে রোবটই যেন সমাধান। কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্পর্শকাতর সব প্রযুক্তির পরিচালনায় সফল রোবট ফিনিক্স। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISTর মঙ্গলবারতা দলের নতুন উদ্ভাবন রোবট ফিনিক্স।
ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ইউআরসি আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম হয়ে সাড়া ফেলে দিয়েছে এমআইএসটির শিক্ষার্থীরা। প্রথমবারে এসিআরে 90+ স্কোর বা আপনার ফাইনাল ইভেন্টে একদম টপ পজিশন পেয়ে গেছে, এটা আসলে অনেক ভালো লাগার একটা ব্যাপার আমাদের জন্য। এখন জীবিত কোনো বস্তু আছে কিনা, যদি না থাকে তাহলে রকের ছবিটা নিয়ে আমরা নিউরাল নেটওয়ার্ক হুইচ ইজ এ পার্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার মাধ্যমে আমরা রক স্যাম্পলটাকে আমরা সেগমেন্টেশন করছি যে এখানে জীবন আছে বা কোনো এককালে ছিল বা এটা আসলে জীবন নাই। শুধু তাই নয়, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এসব রোবট উৎপাদন সহজলভ্য করার স্বপ্নও দেখালেন এই উদ্ভাবক। সবার কমপ্লেন থাকে এই পার্টসগুলো আসলে বাংলাদেশে কি পাওয়া যায় কি যায় না, আমরা কিভাবে করছি জিনিসটা, কিন্তু আসলে একটু খুঁজে দেখলে বা ভিতরে গিয়ে যদি আমি একদম ইনডেপথ খুঁজি বা জিনিসটার অল্টারনেটিভ খুঁজি, জিনিসটা অবশ্যই বাংলাদেশে বানানো সম্ভব। দেখা গেল ধোলাইখালের এমন একটা জায়গায় পাওয়া যাচ্ছে বাট কেউ খুঁজে পাচ্ছে না, তো এটা ইজি একটা সলিউশন বের করবো যাতে মানুষ জানে যে এখানে এটা আছে। আন্তর্জাতিক সাফল্য অর্জনের দিনটিকে উদযাপন করলো এমআইএসটি পরিবার। We find 5 universities are from United States, 2 from Poland, 1 from Egypt and 2 from Bangladesh, including the champion MIST robot team Mongol Baroda. মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। ক্রমাগত ভাঙছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সমুদ্রের স্রোতে ভাঙছে পাড়, ছোট হচ্ছে দ্বীপের আয়তন। প্রবল জোয়ারের তোড়ে উপড়ে পড়েছে গাছপালা, বিধ্বস্ত হয়ে গেছে জেটির পল্টন। চলতি বর্ষায় ভাঙন আরও তীব্র হওয়ার আশঙ্কা স্থানীয়দের। তবে ভাঙন প্রতিরোধে পরিবেশ বান্ধব নানা প্রকল্প নেওয়া হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আইজের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। অবারিত নীল জলরাশি আর প্রবাল প্রান্তরের সেন্ট মার্টিন দেশের পর্যটক আকর্ষণের কেন্দ্র থাকে বরাবরই। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে ক্রমাগত ভাঙনের হুমকিতে এখন দারুচিনি দ্বীপ। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও পূর্ণিমার জোয়ারে দ্বীপের চারপাশে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। বিধ্বস্ত হয়ে গেছে দ্বীপের একমাত্র জেটি। আমাদের আমাদের জেটিটা নষ্ট করে ফেলেছে এবং খুব জরুরি আমাদের। গত 50 বছরের ইতিহাসে সেন্ট মার্টিন দ্বীপে আর কোনো ধরনের ঘূর্ণিঝড় এ পরিমাণ ক্ষতি করেনি। জেটির পল্টন ভেঙে গেছে, অতি দ্রুতভাবে জরুরি ভিত্তিতে আমাদের এই জেটিটা সংস্কার করা হোক। ভাঙন প্রতিরক্ষায় কাজ বাস্তবায়নের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। পর্যটকদের জন্য ওয়াকওয়ে এবং পর্যটন বান্ধব কিছু অবকাঠামো ধরে আমরা একটি পরিবেশ বান্ধব প্রকল্প ইতিমধ্যে প্রণয়ন করেছি। সেন্ট মার্টিন দ্বীপে রাস্তাঘাট, বেশ কিছু স্থাপনা ও একমাত্র জেটির ব্যাপক ক্ষতি হয়েছে স্বীকার করে জেলা প্রশাসক জানান এই বিষয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে। জোয়ারের প্রেক্ষাপটে আমাদের কক্সবাজার জেলার যে ক্ষতির অংশটা, সেই ক্ষতির অংশটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে জায়গায় পৌঁছাতে চাই, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পর্যটনের স্বার্থে সাগরকোনা সেন্ট মার্টিনকে টিকিয়ে রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি বাসিন্দাদের। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি, ফিরে এসে থাকছে। নাশকতার মামলায় হেফাজত নেতা আজহারুল গ্রেফতার। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন শুরু, কড়া বার্তা দেওয়া হবে চীন রাশিয়াকে। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। নাশকতার মামলায় হেফাজত নেতা আজহারুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত 27 মার্চ দায়ের করা একটি মামলায় আজহারুল ইসলামকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করে গোয়েন্দা পুলিশ। আবেদনের প্রেক্ষিতে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মানব সম্পদ উন্নয়নে এখনই কার্যকর উদ্যোগ না নিলে কর্মক্ষম জনসংখ্যার সুবিধা বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে বঞ্চিত হবে বাংলাদেশ। তাই কর্মসংস্থানে গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থায় সংস্কারের পক্ষে ব্যবসায়ীরা। এখাতে সঠিক পরিকল্পনা প্রণয়ন ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। একটি দেশের মোট জনসংখ্যার বেশিরভাগের বয়স 15 থেকে 64 বছর হলে কর্মশক্তির দিক দিয়ে দেশটি বাড়তি সুবিধা পায়, যাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে। বাংলাদেশে এমন কর্মক্ষম মানুষের হার এখন 65%। এ জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করে অর্থনৈতিক অগ্রযাত্রাকে কিভাবে আরও গতিশীল করা যায় তা নিয়ে আলোচনা করতেই এই অনলাইন আয়োজন। ব্যবসায়ী নেতারা বলেন, জনসংখ্যায় এগিয়ে থাকলেও দক্ষ জনশক্তির ঘাটতি বাংলাদেশে এখনও প্রকট। শিল্পের চাহিদার সাথে শিক্ষা ব্যবস্থার সামঞ্জস্য নেই।
তাই শিক্ষা খাতে প্রয়োজনীয় সংস্কার জরুরি। The RNG industry is often criticized about employing foreign professionals in top position while our local youth are not getting the right opportunities. The reality is finding a local talent with a technical and soft skill is very difficult. The quality is so poor in the primary level. And the quality and primary level is very important for a nation because that is where the foundation is laid. 2040 সাল নাগাদ দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর এই হার অর্ধেকে নেমে আসবে, বাড়বে বয়স্ক মানুষের সংখ্যা। তাই এখনই সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে না পারলে বড় সুযোগ হারাবে বাংলাদেশ। We need to focus on, again, targeted incentives for youth employment, youth entrepreneurship, and youth engagement. A systematic policy shift is also required, and investment in education must be increased. But if we actually fail, then scarily enough, the demographic dividend might actually turn into a demographic disaster. সবাইকে উচ্চশিক্ষায় উৎসাহিত না করে শিল্প বা সেবা খাতের চাহিদার সাথে মিল রেখে মানব সম্পদ তৈরির পরামর্শ ব্যবসায়ী নেতাদের। তাই শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকারি পরিকল্পনা জরুরি বলে জানান তারা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জানাবো ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের মিশ্র প্রবণতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস পার করল দেশের পুঁজিবাজার। এদিন দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া 372টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 152টির, কমেছে 195টির, আর অপরিবর্তিত ছিল 25টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 8 পয়েন্ট বেড়ে উঠে আসে 6022 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 2032 কোটি 58 লাখ টাকা। এদিকে সূচক কিছুটা কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতে। লেনদেন হয়েছে 90 কোটি 77 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এবার আন্তর্জাতিক খবর। শুরু হয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন। ট্রাম্পের নীতি থেকে প্রেসিডেন্ট জো বাইডেন সরে আসায় সদস্য দেশগুলোর পারস্পরিক আস্থা আরও বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। সেই সাথে জোটের পক্ষ থেকে কড়া বার্তা জানানো হবে চীন ও রাশিয়াকে। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রথম সম্মেলন। এর মধ্য দিয়ে ন্যাটো দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক মিত্রতা আরও জোরদার হতে যাচ্ছে। ন্যাটোর শীর্ষ সম্মেলন ঘিরে জোটের নেতারা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জড়ো হয়েছেন। এবারের সম্মেলনে চীন ও রাশিয়ার বিরুদ্ধে একাট্টা হচ্ছেন পশ্চিমা সামরিক দেশভুক্ত ন্যাটোর দেশগুলো। সম্মেলনের বিষয়ে মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, এটাই ন্যাটোর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। চীনের সামরিক শক্তির বিকাশে নিজেদের নিরাপত্তার জন্য যেসব চ্যালেঞ্জ তৈরি হচ্ছে তা মোকাবিলা করতে সদস্য দেশগুলো প্রস্তুত বলে জানান তিনি। And a large number of sophisticated delivery systems. পাশাপাশি ইউক্রেন ও ক্রিমিয়ায় রুশ সেনাদের উপস্থিতি এবং বিশ্বের বিভিন্ন দেশে সাইবার হামলায় রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ থাকায় দেশটির প্রতি ন্যাটোর অবিশ্বাস বেড়েছে। জেন্স স্টলটেনবার্গ বলেন, স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে ন্যাটোর সাথে রাশিয়ার সম্পর্ক এখন তলানিতে। এদিকে চীনকে বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে ন্যাটোভুক্ত দেশগুলো ঐক্যবদ্ধ বিবৃতি দিতে পারে বলে ইঙ্গিত মিলেছে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। সংবাদে আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি। ফিরে এসে খেলার খবরে যা থাকবে। ওমানের বিপক্ষে অঘটনের আশায় মাঠে নামবে বাংলাদেশ। কোপা আমেরিকায় এগিয়ে থেকেও জয় পেল না আর্জেন্টিনা, চিলির সাথে 1-1 গোলে ড্র। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। জানাবো খেলার খবর। ওমানের বিপক্ষে অঘটনের আশায় মাঠে নামবে বাংলাদেশ। অন্তত 1 পয়েন্ট চান ভারপ্রাপ্ত অধিনায়ক তপু বর্মন। কাতারের দোহায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ওমানের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 11:10 নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া 2 হলুদ কার্ড পাওয়ায় এই ম্যাচে খেলতে পারছেন না। নেতৃত্ব দিবেন তপু বর্মন। চোট ও কার্ডের কারণে মাসুক মিয়া সহ নিয়মিত বেশ কয়েকজন খেলোয়াড় খেলতে পারবেন না। তারপরও ওমানকে আটকে দেওয়ার ছক আঁকছেন তপু বর্মন। ইউরো চ্যাম্পিয়নশিপের হাই ভোল্টেজ ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে জার্মানি। মিউনিকে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। এবার ইউরো ফুটবলের শিরোপা প্রত্যাশী জার্মানি। বিশ্বের নামি দামি সব টুর্নামেন্টে বেশিরভাগ সময় সেমিফাইনাল খেলে জার্মানরা। তবে গত 5 বছর ধরে শেষ চারের আগে থামেনি ফরাসিরাও।
ফলে প্রথম ম্যাচেই থাকছে ফাইনালের আমেজ। দলের ভেতরে কয়েকজন খেলোয়াড়ের মধ্যে দ্বন্দ্ব ভোগাতে পারে বিশ্ব চ্যাম্পিয়নদের। এখন পর্যন্ত 31 বারের মুখোমুখিতে 14 বার জিতেছে ফ্রান্স, আর জার্মানির জয়ের সংখ্যা 10, বাকি 7 ম্যাচ ড্র হয়েছে। দাবা। বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হলো আন্তর্জাতিক ওয়েটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি KM শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। 9 রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ, মিনহাজউদ্দিন ও রানী হামিদ সহ প্রায় 120 দাবারও ইভেন্টে অংশ নিচ্ছে। এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। একটি মানুষও গৃহহীন থাকবে না বললেন প্রধানমন্ত্রী, উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখার অঙ্গীকার। করোনায় আরও 50 জনের মৃত্যু, শনাক্ত 3,319 জন, অনুমোদন পেল জনসনের টিকা। স্বাস্থ্য খাতে বরাদ্দ নিয়ে বিরোধী সংসদ সদস্যদের আপত্তি, টিকা ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার অভিযোগ। খালেদা জিয়ার 5 জন্মদিন নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের, মিথ্যাচার থেকে সরে আসার আহ্বান। রাজধানীর আমিন বাজারে হচ্ছে বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র, প্রতিদিন উৎপাদনের লক্ষ্য 42 মেগাওয়াট। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।